মহাকেলের ধূসর পাতায় হারিয়ে যাওয়া এক সাম্রাজ্য, অ্যাশেরন। চারিদিক কুয়াশায় ঢাকা কালো পাইন বন আর তার বয়ে চলা রক্তম জেলের নদী স্টক্স। এই উপত্যকার ঠিক মাঝখানে দাঁড়িয়েছিল এক অপ্রাকৃতিক দুর্গ, যার নাম ক্রি ক্যাসেল। কালো পাথরের সেই দুর্গটি দেখতে যতটা রাজকীয় ততটাই রহস্যময় ছিল। এই দুর্গের অধিপতি ছিলেন লর্ড আলস্টার অ্যারন, এক নির্ভীক কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত শাসক, এবং তার বিধবা পত্নী লিডি ইলেরা। অ্যাশেরন রাজ্যে সম্পদের কোনো অভাব ছিল না। স্বর্ণখান থেকে হিরে আর নালাকান্তমণি উপচে পড়ত প্রাসাদের ভাণ্ডারে। কন্তপ্রসাদের অলন্দে অলন্দে ঘুরে বেড়াত এক নিঃশব্দ হাহাকার। লর্ড এবং লেডির দাম্পত্য জীবনের দীর্ঘ 2 দশক কেটে গেলেও তাদের কোনো বংশধর ছিল না। এটা কেবল তাদের ব্যক্তিগত দুঃখ ছিল না, বরং পুরো সাম্রাজ্যের ভবিষ্যৎকে এক গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছিল। কারণ লর্ড অ্যারেনের পর এই সিংহাসনে বসার মতো কোনো রক্ত উত্তরাধিকারী ছিল না। প্রতি সন্ধ্যায় যখন গোধূলির শেষ রক্তমালো কালে কালে পাইন বনের চূড়ায় মিলিয়ে যেত এবং রাতের শীতল অন্ধকার গ্রাস করত উপত্যকাকে, লেডি ইলেরা প্রাসাদের সবচেয়ে উঁচু বারান্দায় গিয়ে দাঁড়াতেন। উত্তরের হংসতল হাওয়া তার চোখের জল শুকিয়ে দিত। তিনি শূন্য আকাশের দিকে চেয়ে অস্পষ্ট স্বরে বলতেন, হে মহাবিশ্বের নয়ন্ত, এই বিশাল সাম্রাজ্য, এই অনন্ত স্বর্ণভাণ্ডার কার জন্য? যদি আমাদের এই পথের প্রচ্ছেদে একটা শিশুকন্যুর সন প্রতিধ্বনিত হয়, তবে এই মধ্যে এই ঐশ্বর্যের কি মূল্য? আমার শূন্যকেল কি এখনো পূর্ণ হবে না? কিন্তু আকাশ থেকে কেবল ফিরে আসত ঝড়ের হাওয়া আর নিশাচর পাখিদের কর্কশ জ্বর, নয়তো যেন তাদের এই কঠোর প্রার্থনাকে এক নির্মম প্রহাসে পরিণত করেছিল। ধীরে ধীরে লর্ড অ্যারন অধৈর্য হয়ে উঠলেন। তখন রাজ্যের সমস্ত চেতক, তন্ত্রক এবং সাধকদের তলব করলেন। কোনতই কেউ তাঁদের এই বন্ধাত্ম দূর করতে পারল না। হতাশার চরম সময়ে পৌঁছে লেডি ইলের এক নিষিদ্ধ পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি জানতেন, বনের গভীরে যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ, সেখানে বস করে প্রচণ্ড প্রকৃতির কিছু অলৌকিক জীব, যাদের সাথে চুক্তি করা অত্যন্ত বিপজ্জনক। এক অমাবস্যার রাতে যখন প্রাসাদের সবাই গভীর ঘুমমগ্ন, লেডি ইলের একাকী পায়ে হেঁটে প্রাসাদের পেছনের এক প্রচণ্ড হ্রদের তীরে পৌঁছলেন। সেই হ্রদের জল ছল ছল করে কালো এবং তার গভীরতা ছিল পরম পুলাব। ইল রেইজেলিয়র কনরয়ে দাঁড়িয়ে নিজের হাতের তল থেকে এক ফোঁটা রক্ত হ্রদের জল অর্পণ করলেন এবং প্রচণ্ড যান্ত্রিক উচ্চারণ করলেন। হঠাৎ করেই হ্রদের কলে জল ফুটতে শুরু করল। জলরাশি দ্বিখণ্ডিত করে সেখান থেকে উঠে এলো এক অত্যাকায় প্রচণ্ড যান্ত্রিক কচ্ছপ। তার পিঠের বিশাল খোলসে খোদাই করা ছিল মহাবিশ্বের স্রষ্টার আদম সব নকশা, যা থেকে মন্দ বেগুন আলো নির্গত হচ্ছিল। কচ্ছপটার চোখ দুটো ছিল জ্বলন্ত কয়লার মতো লাল। সে মানুষের চেয়েও গম্ভীর ও গম্ভীরতর কণ্ঠে বলল, লর্ড আলস্টেরের পত্নী, তুমি নিষিদ্ধ জল স্পর্শ করেছ। তোমার রক্ত আমাকে জাগ্রত করেছে। আমি জানি তোমার মনের অন্ধকার গহনের আকাঙ্ক্ষা কি। তুমি একটা সন্তান চাও, তাই তো? ইলেরোর ভয়ে কাঁপতে কাঁপতে মাথা নাড়লেন এবং বললেন, হ্যাঁ ওগো আদম সত্তা, আমার জীবনের সমস্ত সৎ আমি ত্যাগ করতে রাজি, শুধু আমাকে একটা সন্তান দাও। যদরা কচ্ছপটা এক কর্কশ শব্দে হাসল। সেই হাসি হ্রদের চারপাশে প্রতিধ্বনিত হল। সে বলল, প্রকৃত শূন্যস্থান পছন্দ করে না ইলেরো। কোনো কিছু পেতে হলে তার সমমূল্য দিতে হয়। বার্ট পর্ণম বিষয় অতিক্রম করার পূর্বেই তোমার কক্ষে আলো করে এক দেবতুল্য কন্যা জন্ম নেবে। তার রূপ মর্তের সমস্ত সৌন্দর্যকে হার মানাবে। কিন্তু মনে রেখো, জাদু আলো যত উজ্জ্বল হয়, তার পেছনে থাকা অন্ধকারও ততটাই দীর্ঘ হয়। তুমি কি এই চুক্তিতে রাজি? পরের বড় কন্যের মোহে অন্ধ ইলেরও তখন হতজ্ঞান হারিয়ে ফেলেছিলেন। তিনি কাতর হয়ে বললেন,
আমি রাজি, আমি যে কোনো মূল্য দিতে প্রস্তুত। কচ্ছপটি ধীরে ধীরে কোল জলের গভীরে বিলীন হয়ে গেল, আর বাতাসে রেখে গেল এক অসীম প্রতিধ্বনি। জাদুরের কচ্ছপের সেই অলৌকিক কিন্তু অন্ধকার ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ভুলে গেল। ঠিক দশম পর্ণমের রাতে, যখন বাইরে এক অভূতপূর্ব উল্কাপাত হচ্ছিল, লেডি ইলেরোর গর্ভ থেকে জন্ম নিল এক ফুটফুটি কন্যা সন্তান। ষষ্ঠর আগমন ক্যাসেলের দীর্ঘদিনের নীরবতা ভেঙে গেল। তার সৌন্দর্য ছিল অপ্রাকৃতিক। তার চোখ দুটো ছিল গভীর সমুদ্রের মতো নীল, আর গায়ের ত্বক ছিল সদ্য পড়া তুষারের মতো সাদা। তার মাথার চুল ছিল খাঁটি সোনার শোরের মতো উজ্জ্বল। লর্ড অ্যারন তার কন্যার নাম রাখলেন অরোরা, যার অর্থ ভোরের আলো। অরোরা যেন আসলেই সেই অন্ধকার সাম্রাজ্যে ভোরের প্রথম আলো নিয়ে এসেছিল। রাজা খুশিতে এতটাই আত্মহারা হয়ে গেলেন যে তিনি বিগত 1 শতাব্দীর মধ্যে সবচেয়ে বড় উৎসবের ঘোষণা দিলেন। পুরো সাম্রাজ্যের প্রতিটি প্রজাকে এই উৎসবে আমন্ত্রণ জানানো হল। উৎসবের প্রধান আকর্ষণ ছিল বেনের গহনে বাস করা কাল্ট অফ দ্য মাদার, অর্থাৎ 12 জন মহায়সী বনদেব বা সাধকদের আমন্ত্রণ জানানে। এই সাধকরা প্রখ্যাত আদম শক্তির উপাসক ছিলেন এবং তাঁদের আশীর্বাদ কেনে শেষের উপর থাকলে শেষ কখনো অষ্টশক্তি তাকে স্পর্শ করতে পারত না। কিন্তু এখানেও হয়তো এক সূক্ষ্ম ফাঁদ পেতে রেখেছিল। সেই প্রচণ্ড বনের গভীরে আসলে 13 জন সাধক বাস করতেন। তাদের মধ্যে 13তম সাধক, যার নাম ছিল মর্গান, ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং ক্রুদ্ধ প্রকৃতির। তিনি কালে জাদু চর্চা করতেন এবং বহু বছর ধরে একাকী এক অন্ধকার গুহায় নির্বাসিত ছিলেন। লর্ড অ্যারন যখন উৎসবের ভোজসভার প্রস্তুত নিচ্ছিলেন, তখন রাজকীয় কোষাধ্যক্ষ এসে একটা মারাত্মক খবর দিলেন। রাজকীয় ভণ্ডের দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করার মতো খাঁটি রৌপ্যের পত্র ছিল মাত্র 12 জনের। রৌপ্যপত্র ছাড়া কেন সাধককে ভোজ পরিবেশন করা ছিল তাদের ঈশ্বরিক ক্ষমতার প্রতি চরম অবমাননা। অহংকারী লর্ড অ্যারন ভাবলেন, মর্গানে তো এমনিতেও নির্জনবাস এবং কলে জাদু উপাসক, তাঁকে আমন্ত্রণ না জানালে কেউ জানতেই পারবে না। আর 12 জন সাধককে দ্বিতীয় 12 জন সাধককে তো অনায়াসে সন্তুষ্ট করা যাবে। তিনি কোষাধ্যক্ষকে আদেশ দিলেন, 13তম সাধককে বাদ দাও, কেবল প্রথম 12 জন সাধককেই আমন্ত্রণ জানাও। এটা ছিল এক ঐতিহাসিক ভুল, যার মাসুল পুরো সাম্রাজ্যকে দিতে হয়েছিল। উৎসবের দিন রাজপ্রাসাদ আলো আর ফুলের সাজে সেজে উঠল। শান্ত মোমবাতির আলোয় বিশাল দরবার হল ঝলমল করছিল। 12 জন সাধক রাজকীয় রৌপ্যপত্রে ভোজন শেষ করে নবজাতক অরেরার দোলনার পাশে এসে দাঁড়ালেন। তারা একে একে তাঁদের জাদুর উপহার দিতে শুরু করলেন। প্রথম সাধক অরোরার কপালে হাত রেখে বললেন, আমি তোমাকে দেব পৃথিবীর সবচেয়ে বেশি সততা। তোমার ঠোঁট কখনো মিথ্যা উচ্চারণ করবে না। দ্বিতীয় জন বললেন, আমি তোমাকে দেব অসাধারণ মেধা। তুমি সমস্ত জটিল রহস্য এক পলকে সমাধান করতে পারবে। তৃতীয় সাধক বললেন, আমি তোমাকে দেব স্বর্গীয় কণ্ঠস্বর। তোমার গান শুনলে বনের হিংস্র পশুও শান্ত হয়ে যাবে। এভাবে একে একে 11 জন সাধক তাদের আশীর্বাদ সম্পূর্ণ করলেন। অরোরার চরিত্র ও ভাগ্য তখন পৃথিবীর সমস্ত ইতিবাচক গুণাবলীতে পরিপূর্ণ হয়ে উঠেছে। ঠিক যখন 12তম সাধক তার উপহার দেওয়ার জন্য হাত তুলছেন, তখনই দরবার হলের প্রবেশ আচমকা বদলে গেল। চারপাশের দেওয়ালের মশালগুলো দাউ দাউ করে জ্বলে উঠে লাল রং ধারণ করল। ছাদ থেকে ঝুলন্ত বিশাল ঝড়বাতিগুলো কাঁপতে লাগল। বাইরের আকাশ কালো মেঘে ঢেকে গেল এবং এক প্রলয়ঙ্কর বজ্রপাতের শব্দে প্রসাদ কেঁপে উঠল। দরবার হলের বিশাল লোহার দরজা দুটো কোনো মানুষের স্পর্শ ছাড়াই ভেঙে ভেতরের দিকে পড়ে গেল। ধুলো আর কালো ধোঁয়ার কুণ্ডুলি পাকিয়ে হলের ভেতরে প্রবেশ করলেন 13তম সাধক মর্গ্যান। তার পরনে ছিল শকুনের পালক দিয়ে তৈরি করা আলখাল্লা। তাঁর চুলগুলো ছিল জীবন্ত সাপের মতো নড়াচড়া করছিল এবং তার চোখ দুটো থেকে নির্গত হচ্ছিল এক অপ্রাকৃতিক লাল আভা। তাঁর উপস্থিতিতে দরবার হলের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেল।
বাতাসি সন্ধি লেমনের গন্ধ বদলে গিয়ে গন্ধকের তীব্র ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ল। মর্গন ধর কন্তভর পদক্ষেপে রাজকীয় দম্পতির সামনে গিয়ে দাঁড়ালেন। তার ঠোঁটে ছিল এক ক্রূর হাসি। তিনি কেন শিষ্টাচার বা অভ্যর্থনা না জানিয়ে সরাসরি লর্ড অ্যারনের চোখের দিকে তাকিয়ে বজ্রকণ্ঠে বললেন, লর্ড অ্যারন, তোমরা ভেবেছিলে তোমাদের রৌপ্যপাত্রের অভাব আমার চোখ এড়াতে পারবে? তোমরা আমাকে তুচ্ছ ভেবেছ, বনের অন্ধকার গর্তে অবহেলা করে ফেলে রেখেছ। কিন্তু মনে রেখো, অবহেলার আগুন যখন জ্বলে ওঠে তখন তা সম্পূর্ণ রাজত্বকে ছাই করে দেয়। আজ আমি তোমাদের এই সুন্দর ভোরের আলোকে চিরন্তন অন্ধকারে বর্ণন করে দেব। তিনি দেলানের দিকে এগিয়ে গেলেন। রক্ষীরা তলোয়ার উঁচিয়ে বাধা দিতে চাইল, কিন্তু মর্গন তার হাতের কালি লণ্ঠাটি মুঠিতে আঘাত করতেই এক অদৃশ্য তরঙ্গে রক্ষীরা ছিটকে গিয়ে দেওয়ালের সাথে আছড়ে পড়ল। ক্ষেপ। ঠিক সেই দিন একটা প্রচণ্ড চড়করের সাথে তার এই কোমল আঙুল বদ্ধ হবে, এবং সেই সময় বেশ সে ছটফট করে চড়করের শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। কালো জাদু দ্বারা এই মৃত্যুকে আটকাতে পারবে না। একটা ভয়ঙ্কর অট্টহাসি দিয়ে মর্গান নিজের চারপাশে এক কালো জাদু ধোঁয়া তৈরি করলেন এবং নিমেষের মধ্যে সেখান থেকে মিলিয়ে গেলেন। রন ইলেরার চক্কর করে আরেকগেকে বুক জড়িয়ে ধরে মেঝেতে লুটিয়ে পড়লেন। বড় রাজদরবারে কান্নার রোল পড়ে গেল। লর্ড অ্যারন তার সিংহাসনে বসে কাঁপছিলেন। ঠিক সেই মুহূর্তে দ্বাদশতম সাধক যেন এখানে তার আশীর্বাদ দেন ধরপড়ে এগিয়ে এলেন। তিনি আরেকগের মাথায় হাত রেখে নরম স্বরে বললেন, লর্ড অ্যারন, লেডি ইলেরা, মর্গানের কালো জাদু অত্যন্ত শক্তিশালী। আমি এই অভিশাপ পরপর ধ্বংস করতে পারব না। কিন্তু আমার প্রকৃতর সমস্ত আলেইল দের তীব্রতা হ্রাস করতে পারে। রাজকন্যা মরবে না, কিন্তু শয় যখন তার রক্তে প্রবেশ করবে সে ১০০ বছরের জন্য এক গভীর নিশ্ছিদ্র মহানন্দ্রায় তলিয়ে যাবে, এবং ১ শতাব্দী পর যদি কেউ খুণ্ট হৃদয়ের বর তার কাছে পৌঁছেতে পারে তবেই তার ঘুম ভাঙবে। এই বলে দ্বাদশতম সাধকও বাতাসে মিলিয়ে গেলেন। দরবার হলের প্রবেশ আবার শান্ত হয়ে গেল, কিন্তু রেখে গেল এক অনন্ত ভয়ের ছায়া। লর্ড অ্যারন তার একমাত্র সন্তানকে এই অভিশপ্ত পরিণতি থেকে বাঁচতে মরিয়া হয়ে উঠলেন। তিনি জানতেন মর্গানার অভিশাপ কার্যকর হতে হলে একটা চরকার প্রয়োজন, তাই তিনি তৎক্ষণাৎ এক চরম ফরমান জারি করলেন। পরদিন সকালে রাজ্য জুড়ে রাজকীয় ঢোল পিটিয়ে ঘোষণা করা হল, অ্যাশেরন সাম্রাজ্যের সীমানার মধ্যে প্রতিটি ঘর ঘর তল্লাশ চলিয়ে এই সমস্ত যন্ত্র বেজপ্ত করা হবে। যদি কেউ কিনে চরকা লুকিয়ে রাখে তবে তাকে রাজদ্রোহিতার অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কয়েক সপ্তাহের মধ্যে রাজ্যের হাজার হাজার চরকা আর সব কলের যন্ত্র প্রাসাদের সামনের বিশাল ময়দানে জড়ো করা হল। কাঠের সেই স্তূপটা ছিল একটা পাহাড়ের মতো উঁচু। লর্ড অ্যারন নিজেই সেখানে অগ্নিসংযোগ করলেন। বিশাল সেই আগুনের লিলিহান শিখা আকাশ ছুঁয়ে ফেলল। দিনভর জ্বলল সেই আগুন, যতক্ষণ না প্রতিটি কাঠের টুকরো আর লোহার সব গলে তরল লোহার ছাইতে পরিণত হল। রাজ্যে সব কল, কাপড় বোনা সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে গেল। অন্য দেশ থেকে আমদানিকৃত কাপড় ছাড়া প্রজাতির আর কোনো উপায় রইল না। লর্ড অ্যারন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সত্যি বোন ব্যাবিলন, জগতে যদি কোথাও কোনো রাক্ষস না থাকে তবে আমার কন্যার আঙুল সাপ হবে কবে? আমি তো নয়কে জয় করেছি, কিন্তু নয় তো অলক্ষ্যে হেসেছিল। বছরের পর বছর কেটে গেল। অরেরা ধীরে ধীরে এক অপরূপ তারণে পরিণত হতে লাগল। সাধকদের দেওয়া প্রত্যেকটা আশীর্বাদ তার চরিত্রে মূর্ত হয়ে উঠল। সে ছিল অত্যন্ত দয়ালু। প্রাসাদের দাসদাসীদের সে নিজের বন্ধুর মতো দেখত। কিন্তু লর্ড অ্যারেনের কড়া আদেশে অরেরাকে প্রাসাদের বাইরে যেতে দেওয়া হতো না। সে এক প্রকার সিনার খাঁচায় বন্দি রাজকন্যার মতো জীবনযাপন করছিল। সে যখন প্রাসাদের বাগানে ঘুরে বেড়াত তখন প্রজারের দূর থেকে তাকে দেখে দেব মনে করত। তরগিনর গলায় বিনর পক্ষীরে এসে তার হাতের ওপর বসত,
কিন্তু অরেরার মনে এক অদ্ভুত শূন্যতা তৈরি হচ্ছিল। সে জানত না কেন তাকে সবসময় চারদিকের কড়া পাহারায় রাখা হয়, কেন তাকে প্রাসাদের বাইরে যেতে দেওয়া হয় না। অবশেষে সেই অভিশপ্ত বছরটা এসে হাজির হল। অরেরার বয়স যখন শেষে বছর পূর্ণ হওয়ার দ্বারপ্রান্তে, তখন লর্ড অ্যারন এবং লেডি ইলরার মনে ভয় আরও দানা বাঁধতে লাগল। তারা অরেরার উপর নজরদারি আরও বাড়িয়ে দিলেন। ঠিক যেদিন অরেরার শেষে বছর পূর্ণ হল, সেই দিন সকলে প্রাসাদে এক জরুরি খবর এলো। রাজ্যের দক্ষিণ সীমান্তে একদল ভয়ঙ্কর দস্যু আক্রমণ করেছে এবং প্রজাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে। লর্ড অ্যারনকে বাধ্য হয়েই তার বিশাল সৈন্যদল নিয়ে সীমান্ত অভিমুখে রওনা হতে হল। যাওয়ার আগে তরুণ লর্ড ইলেরকে কঠোরভাবে নির্দেশ দিলেন যেন অরেরাকে এক মুহূর্তের জন্যেও চোখের আড়াল না করা হয়। কিন্তু ভাগ্যের লিখন ছিল যে তরুণ লর্ড ইলের হঠাৎ করেই এক তীব্র ও রহস্যময় জ্বরে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে পড়লেন। প্রাসাদের কবিরাজেরা তাঁর সেবায় ব্যস্ত হয়ে পড়লেন। অরেরার সঙ্গে বিশেষ অরক্ষিতরা, প্রধান রক্ষীরাও রান্নাঘরের বাইরে পাহারা দিতে লাগলেন। অরেরা প্রাসাদে সম্পূর্ণ একা হয়ে পড়ল। ১৬তম জন্মদিনের চঞ্চলতা তার মনে ভর করেছিল। সে ভাবল, আজ কি আমি এই প্রাসাদের এমন সব জায়গায় যাব যেখানে আমাকে কখনোই যেতে দেওয়া হয় না? সে প্রাসাদের প্রশস্ত ও গ্যালকধাঁধার মতো করিডোর দিয়ে হাঁটতে লাগল। সে দেখতে পেল প্রাসাদের একেবারে পেছনের দিকে একটা পুরনো ঢলমলনে দরজা, যা আগে কখনো খেলে দেখেনি। দরজাটা ছিল একটা খেল। সে কৌতূহল সামলাতে না পেরে দরজার ভেতরে প্রবেশ করল। সেখানে ছিল একটা খাড়া অন্ধকারে ঘেরানো সিঁড়ি, যা উপরে চলে গেছে। অরেধর পায়ে সেই সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল। প্রতিটি ধাপে জমেছিল শত বছরের ধুলো। তার পায়ের শব্দে বাঁদুর গলা কচর মচর করে উড়ে গেল। অবশেষে সে মনোরেটের একেবারে চূড়ায় অবস্থিত একটা ছোট্ট কাষ্ঠ নির্মিত দরজার সামনে এসে দাঁড়াল। দরজার মরিচে ধরা খালটিতে একটা অদ্ভুত প্রাচীন তামাটে চাবি লাগানো ছিল। অরের যখন চাবিটা ঘুরল, দরজাটা তীব্র এক ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। ভেতরের ছোট্ট ঘরটা ছিল অত্যন্ত অন্ধকার। কেবল একটা ছোট্ট জানালা দিয়ে সূর্যের এক চলন্তে আলো এসে পড়ছিল ঘরের মাঝখানে রাখা একটা অদ্ভুত যন্ত্রের ওপর। সেই যন্ত্রের সামনে বসেছিলেন এক থুত্থরে বুড়ো, যার পিঠ ছিল ধনুকের মতো বাঁকা এবং চুল গলা ছিল ধুলার মতো ধূসর। তিনি অত্যন্ত নিবিষ্ট মনে সেই যন্ত্রের চাকাটা ঘোরাচ্ছিলেন এবং তন্তু সব কাটছিলেন। অরের তার জীবনে কখনো তন্তু কাটার চরকা দেখেনি। সে মন্ত্রমুগ্ধর মতো সেই যন্ত্রটার দিকে এগিয়ে গেল। চাকার ছন্দময় ঘূর্ণন তার চোখকে সম্মোহিত করে তুলছিল। সে বৃদ্ধর কাছে গিয়ে নরম স্বরে জিজ্ঞেস করল, নমস্কার ওগো ঠাকুর, তুমি এই নির্জন অন্ধকারের ঘের বেশ করছো কি? এই চক্কওয়াল যন্ত্রটাই বা কি, যা থেকে এত সুন্দর শব্দ বের হচ্ছে? বদ্ধ মনতলই এক খসখসে কর্কশ কণ্ঠে উত্তর দিলেন, আমি সময় কাটছি আমার সেন। জীবনের সময় যে এক নিমেষে কেটে যায়, আবার এক নিমেষে জোড়া লাগে। অরের কৌতূহল আরও বেড়ে গেল। সে বলল, আমি কি একবার এই চক্কটা ছুঁয়ে দেখতে পারি? আমার খুব ইচ্ছে করছে এই সব কিছু ব্যবহার করতে। বদ্ধ এবার অরের দিকে তাকালেন। তাঁর চোখের ভেতর এক মুহূর্তের জন্য সেই লাল জ্বলন্ত কয়লার আলো জ্বলে উঠল। হ্যাঁ, তিনি আর কেউ নন, স্বয়ং ছদ্মবেশী মর্গন। তিনি এক কিষ্টিত হাসি হেসে বললেন, অবশ্যই পারবে আমার লক্ষ্মী মেয়ে। চোখের পাতা ভাঁড় হয়ে এলো। তার সমস্ত শক্তি যেন শরীর থেকে কর্পূরের মতো উড়ে গেল। সে ঘরের কোণে থাকা একটা প্রচণ্ড মখমলের সেফায় ধপস করে লুটিয়ে পড়ল। তার গোল্ডেন চুল চারদিকে ছড়িয়ে পড়ল, আর সে এক নিশ্ছিদ্র কালো ঘুমে তলিয়ে গেল। কিন্তু এই ঘুম কেবল অরোরার মাঝেই সীমাবদ্ধ রইল না। মোরগানার কলে জাদু তরঙ্গে এক অদৃশ্য কলের কাল রাজপ্রাসাদের ওপর আছড়ে পড়ল।
লর্ড আরন যেন মাত্রই সামন্ত থেকে সফলভাবে ফিরে ঘোড়া থেকে নামছিলেন, তিনি যেখানে ছিলেন সেখানেই ঘোড়ার পিঠ থেকে মাটিতে পড়ে ঘুমিয়ে গেলেন। লেডি ইলেরা তাঁর শয্যাতেই গভীর নিদ্রায় তলিয়ে গেলেন। রাজকীয় উৎসর রাজকার্যের গর্ভদর্পণে সই করার জন্য কলম উঁচিয়ে ধরা অবস্থাতেই পাথরের মতো নিশ্চল হয়ে গেলেন। দুর্গের প্রতিটি প্রহর তাদের তলোয়ার ও ঢাল ধরে থাকা অবস্থাতেই ঘুম ঢলে পড়ল। আস্তাবলের তেজস কালো ঘোড়াগুলো দাঁড়িয়ে দাঁড়িয়েই তাদের চোখ বন্ধ করল। উঠানের শিকার শুকুরগুলো লেজ নাড়িয়ে মাটিতে শুয়ে পড়ল। কর্নিশের পায়রাগুলো তাদের ডানার নিচে মাথা গুজে দিল। এমনকি দেয়ালের মাছিগুলো উড়ার মাঝপথেই যেখানে ছিল সেখানেই স্থাবর হয়ে রইল। পক্ষশালার পরস্থিতি ছিল আরও অলৌকিক। 4 গনগনে লাল আগুন এক নিমেষে তার উত্তাপ ও গতি হারিয়ে স্থির হয়ে গেল, যেন কেউ শিল্পী ক্যানভাসে আগুনের ছবি এঁকে রেখেছে। ফুটন্ত ঝেলের বাষ্প বাতাসে স্থির হয়ে জমে রইল। প্রধান বাম্বুচ্ছে যে তার সহকারীর কান ধরে বকা দিচ্ছিল এবং বাতাসে হাত উঁচিয়েছিল, সে ঠিক সেই ভঙ্গিতেই ঘুমতলায় গেল। প্রচারকটা মগের পালক ছড়ানোর অবস্থায় হাত উঁচিয়ে রইল। চারপাশের বসন্তের বাতাস একদম স্তব্ধ হয়ে গেল। দুর্গের সামনের দীর্ঘ শালবক্ষের একটা পাতাও আর কাঁপল না। পুরো অ্যাশেরনের সাম্রাজ্য যেন সময়ের এক অদৃশ্য ফ্রেমে বন্দী হয়ে গেল। সময় থেমে গেল ক্রি ক্যাসেলের জন্য। দিন গেল, মাস গেল, বছর পেরিয়ে দশক, আর দশক পেরিয়ে শতাব্দীর চাকা ঘুরতে লাগল। কিন্তু ক্রে ক্যাসেলের ভেতর কোনো কিছু পরিবর্তন হল না। সেখানে কেন ধুলো জমল না, কেন প্রাণের বয়স বাড়ল না। সবাই ঠিক 100 বছর আগের সেই দিনটার মতোই তর আর সতেজ রয়ে গেল, যেন সময় তাদের জন্য চিরতরে থমকে দাঁড়িয়েছে। তবে প্রাসাদের বাইরে প্রকৃতি তার নিজস্ব খেলা খেলে যাচ্ছিল। মর্গানার কালি জাদু প্রভাবে প্রাসাদের চারপাশ জড় প্রাকৃতিকভাবেই গড়ে উঠতে লাগল এক ভয়ঙ্কর ও অভিশপ্ত কাঁটাগুল্মের প্রাচীর। এই জঙ্গলটা সাধারণ বনের মতো ছিল না। এর কাঁটাগুলো ছিল লোহার চেয়েও শক্ত এবং বিষাক্ত। প্রতি বছর এই জঙ্গলটা আরও দীর্ঘ এবং দুর্ভেদ্য রূপ ধারণ করতে লাগল, যতক্ষণ না এটা সম্পূর্ণ দুর্গটাকে লোকচক্ষুর অন্তরালে নিয়ে গেল। দূর থেকে দেখলে মনে হতো বনের মাঝে এক বিশাল কালো পাহাড় দাঁড়িয়ে আছে। প্রসেদের স্বচ্ছ ওয়াচ টাওয়ারের বদলতে রাজকীয় পতাকা কেনির কিছু আর বাইরের থেকে দেখার উপায় রইল না। তবে এই রহস্যময় দুর্গের গল্প পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়ল। দূর দূরান্তের সরাইখানায় পথিকারা ফুসফুস করে বলাবলি করত, জানিস, ওই কুয়াশাচ্ছন্ন বেনের উপরে এক অভিশপ্ত দুর্গ আছে। সেখানে 100 বছর ধরে এক দেবত্ব রূপসী রাজকন্যা ঘুমিয়ে আছে। তার রূপ নাকি চাঁদের আলোর চেয়েও উজ্জ্বল, কিন্তু তাকে পাহারা দিচ্ছে মোট্ট এক কালো জঙ্গল। এই কিংবদন্তি শুনে বহু সাহসী রাজপুত্র, বর যোদ্ধা এবং সাহসী অভিযাত্রী বিভিন্ন সময় সেই জঙ্গল ভেদ করে ভিতরে প্রবেশের চেষ্টা চালিয়েছিলেন। তাদের মনে ছিল কণ্ঠমর্গনের যত কাঁটা গল মানুষের স্পর্শ পেলেই জীবন্ত বিষাক্ত সাপের মতো ফেটে পড়ত। অভিযাত্রীরা সেই দুর্ভেদ্য জঙ্গলের ভেতরে এমনভাবে আটকা পড়তেন যে আর বের হতে পারতেন না। কাঁটাগুলো তাদের শরীর ভেদ করে ফেলত এবং তারা তীব্র যন্ত্রণায় ছটফট করে সেখানেই মারা যেতেন। তাদের কঙ্কালগুলো কাঁটা ঝোপের মাঝে আটকে থেকে পরবর্তী অভিযাত্রীদের ভয় দেখাত। ধীরে ধীরে সেই বনের নাম হয়ে গেল কঙ্কালের অরণ্য। এভাবে দীর্ঘ 100 বছর কেটে গেল। পৃথিবী অনেক বদলে গেল, কিন্তু সেই ঘন দুর্গ রইল অপরিবর্তিত। একদিন সেই দূরবর্তী জনপদে এক বীর এবং পরিব্রাজক রাজপুত্র এসে উপস্থিত হলেন। তার নাম ছিল রাজপুত্র লিও। লিও অন্য সাধারণ রাজপুত্রদের মতো লোভ বা অহংকারী ছিলেন না। তাঁর হৃদয় ছিল কমলের মতো কোমল, কিন্তু বিপদে তিনি ছিলেন সিংহের মতো সাহসী। তাঁর তরবারি চালনা ছিল বিদ্যুতের গতির মতো দ্রুত। লো যখন রাজ্যের এক প্রাচীন সরাইখানায় বিশ্রাম নিচ্ছিলেন, তখন তিনি অবাক এক বৃদ্ধ চারণ কবির মুখে ক্যাসেলোর এই করুণ ইতিহাস শুনলেন। বৃদ্ধ কবি তাঁর কাঁপা কাঁপা গলায় বললেন, হে তরবারি,
আমি তোমার চোখে এক অদ্ভুত তেজ দেখতে পাচ্ছি, কিন্তু তবুও বলছি, ওদিকে যেও না। ওই কঙ্কালের অরণ্য কেবল মানুষের জন্য নয়, সেখানে এক দেবতাবর্জ রাজকন্যা গত 1 শতাব্দী ধরে ঘুরছে, কিন্তু তাকে রক্ষা করছে কামদত্ত জঙ্গল। আমার যৌবনে আমি বহুবারই সেখানে গিয়ে আর ফিরে না আসতে দেখেছি। তাদের হাড়গোড়গুলো আজ ওই কাঁটা ঝোপের অলংকার। লো বৃদ্ধির কথায় ভয় পেলেন না। বরং তার চোখে এক নতুন প্রতিজ্ঞার আলো জ্বলে উঠল। তিনি তার তরবারির হাতলে হাত রেখে বললেন, হে পূজনীয় কবি, যদি এই মহাবিশ্ব আমাকে সমস্ত বাধা পেরিয়ে এখানে টেনে এনে থাকে, তবে আমি আমার নৈতিক পরখ করবই। আমি লোভের কারণে বা রূপের মোহে সেখানে যাচ্ছি না। আমি যাচ্ছি এক নিরপরাধ আত্মাকে এই অন্যায় অভিশাপ থেকে মুক্ত করতে। যদি আমার মৃত্যু ঘটে, তবে এক মহান কাজের চেষ্টায় ঘটবে। দয়ালুবদ্ধ কবি তাকে অনেক অনয় বিনয় করলেন, কিন্তু লয়ের সংকল্প ছিল হীরের মতো শক্ত। পরদিন ভোরে যখন কুয়াশা ভেদ করে সূর্যের প্রথম আলো বনের ওপর পড়ল, তার বিশ্বস্ত সাদা ঘোড়ায় চড়ি সেই ভয়ঙ্কর কাঁটা ঝোপের সামনে এসে দাঁড়ালেন। বেনোর বাতাস থেকে এক পচা মাংসের গন্ধ আসছিল এবং চারপাশের কাঁটা ঝোপগুলো যেন লয়ের উপস্থিতি টের পেয়ে হস হস শব্দ করে নেড়ে উঠল। তাঁর জাদু তলোয়ারটা খপাত করে ধরলেন। তাঁর তলোয়ারের ব্লেড থেকে এক উজ্জ্বল রূপালী আলো নির্গত হচ্ছিল। যেই প্রথম পদক্ষেপটা ফেললেন এবং তলোয়ারটা একটা বিশালকার কাঁটার দিকে উঁচিয়ে ধরলেন, অমন এক অলৌকিক কাণ্ড ঘটল। আজ তো সেই 100 বছর পূর্ণ হওয়ার দিন, মর্গনার কলের জাদুমেয়াদ শেষ হওয়ার দিন। তার তরবরির পবিত্র আলো স্পর্শ করার আগেই জাদুকলের কাঁটাগুলো মাটিতে সংকুচিত হতে লাগল। বিষাক্ত কলের লতাগুলো চোখের পলকে বড় বড় সাদা শোষিত শ্বেতপদ্ম ও রক্তগোলাপের লতায় রূপান্তরিত হয়ে গেল। ফুলগুলো নিজে থেকেই দাঁড়ে সরে গিয়ে লয়ের জন্য একটা রাজকীয় সন্ধ্যা তোরণ তৈরি করে দিল। লিও বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। তখন ধীর পায়ে সেই তোরণের ভেতর প্রবেশ করলেন এবং তিনি প্রবেশ করা মাত্রই পেছনের পথটা আবার ফুলের দেওয়ালে বন্ধ হয়ে গেল। লিও যখন ক্রে ক্যাসেলের প্রধান উঠোনে পা রাখলেন, তখন তার মনে হল তিনি যেন কোনো স্বপ্নের জগতে প্রবেশ করেছেন। চারপাশের সবকিছু ধুলাহীন, সতেজ, কিন্তু সম্পূর্ণ স্তব্ধ। তিনি দেখলেন আস্তবলের তেজ কালো ঘোড়াগুলো দাঁড়িয়ে ঘুমিয়ে আছে। উঠোনের শিকারী কুকুরগুলো ঠিক 100 বছর আগের ভঙ্গিতেই মাটিতে মাথা ঠেকিয়ে শুয়ে আছে। রাজকীয় রক্ষকরা তাদের বর্ষা সাজ করে ধরে রেখেই চোখ বন্ধ করে আছে। তখন প্রাসাদের প্রধান প্রবেশদ্বার ঠেলে ভেতরে ঢুকলেন। বিশাল দরবার কক্ষে প্রবেশ করতেই তখন দেখলেন লর্ড অ্যারন ও লেডি ইলেরা তাঁদের রাজকীয় সিংহাসনে বসে আছেন, তাঁদের মাথায় রাজমুকুট, কিন্তু চোখ জোড়া বন্ধ। তাঁদের পাশে উজির ও সভাসদদের যে যার আসনে ঘুমোমগ্ন। চারপাশ এতটাই নিস্তব্ধ ছিল যে লিও নিজের হৃৎস্পন্দন ও শ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছিলেন। লিও বুঝতে পারলেন রাজকন্যা অরোরা এই প্রাসাদের সবচেয়ে নিরাপদ ও গোপন জায়গায় শুয়ে আছে। তখন এক অদৃশ্য ঐশ্বরিক টানি প্রাসাদের পেছনের করিডোর দিয়ে হাঁটতে লাগলেন। অবশেষে তখন সেই প্রাচীন ধুলামলিন পরিত্যক্ত মন্দিরের সিঁড়ির পাদদেশে এসে উপস্থিত হলেন। তখন ধীর পায়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলেন। প্রতিটি পা রাখতেই যেন জনলের এক চলেতে আলো এসে পড়ছিল অরোরের মুখের ওপর। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি তার জীবনে বহু সুন্দর নারী দেখেছেন, কিন্তু অরোরের মতো নিষ্পাপ ও স্বর্গীয় রূপ তিনি কল্পনাও করেননি। 100 বছর পর হলেও তার রূপের সামান্যতম পরিবর্তন হয়নি, বরং সে যেন কালচক্রের ঊর্ধ্বে এক অপার্থিব দেব। তার সোনালি চুল গলা বিছন বেয়ে মেঝেতে ছড়িয়েছিল। লয়ের হৃদয়ে এক অদ্ভুত শ্রদ্ধা এবং নিঃস্বার্থ ভালোবাসার জন্ম নিল। তিনি তরবারিটা একপাশে রেখে ধীর পায়ে অরোরের বিছনের পাশে গিয়ে হাঁটু গেড়ে বসলেন। তিনি অরোরের সেই শীতল কোমল হাতটা নিজের হাতের মধ্যে নিলেন
এবং পরম যত্নে তার কপালে ও গালে একটি মধুর চুম্বনের স্পর্শ দিলেন। সেই স্পর্শ ছিল খাঁটি, ভালোবাসার এবং স্বার্থহীন ত্যাগের। স্পর্শ পাওয়ার সাথে সাথেই এক অলৌকিক সোনার আলো অরিয়ার শরীর থেকে নির্গত হয়ে পড়ে, ঘরটাকে আলোকিত করে তোলে। সেই আলো তরঙ্গের মতো মনের থেকে বের হয়ে পরে রাজপ্রাসাদের উপর আছড়ে পড়ল। অরিয়ার দীর্ঘ 1 শতাব্দীর ঘুম ভেঙে গেল। তার চোখের পাতা কেঁপে উঠল এবং সে তার গভীর নীল চোখ জোড়া মেলল। সে যখন তার সামনে অ্যালোককে হাঁটু গেড়ে বসে থাকতে দেখল, সে বিন্দুমাত্র ভয় পেল না। কারণ গত 100 বছর ধরে সে তার স্বপ্নে এই তরুণীর অবয়বই দেখে আসছিল। সে মৃদু হেসে অত্যন্ত মিষ্টু ও শান্ত কণ্ঠে বলল, আমি জানতাম তুমি আসবে। আমি তোমার পথ চেয়ে 1 শতাব্দী ধরে অপেক্ষা করছিলাম। অরেরোর হাত ধরে তাকে উঠতে সাহায্য করলেন। ঠিক সেই মুহূর্তে ক্যাসেল জ্বরে এক অভাবনীয় রূপান্তর ঘটল। লর্ড অ্যারন এবং লেডি ইলেনার চোখ কচলাতে কচলাতে সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। তাঁরা একে অপরের দিকে পরম বিস্ময়ে তাকাতে লাগলেন, যেন তারা এক দীর্ঘ রাতের ঘুম শেষ করে মাত্র জেগে উঠেছেন। উজির দলে তার অসমাপ্ত সুইট সম্পূর্ণ করলেন। প্রহরীরা সজাগ হয়ে তরোয়ার সিজে করে ধরল। আস্তাবলের তেজস্বী ঘোড়াগুলো হর্ষারব করে গা ঝাড়া দিল। কনকার ঘোড়াগুলো লিজ নেড়ে আনন্দের বহিঃপ্রকাশ ঘটাতে লাগল। কার্নিশের পায়রাগুলো ডানা মিলি নীল আকাশে উড়ে গেল। পাকশালার পরিস্থিতি ছিল আরও অলৌকিক। চুল্লির গনগনে লাল আগুন এক নিমেষে তার উত্তাপ ও গতি হারিয়ে স্থির হয়ে গেল। ফুটন্ত ঝিলির বাষ্প বাতাসে মিশে গেল। প্রধান রাঁধুনি তার সহকারীর কান ছেড়ে দিয়ে অবাক হয়ে বলল, আরে আমি তোমাকে বকছিলাম কেন যেন? সহকর্মীরা মথির চকে বলল, আমও তো ভালো লাগছে ওস্তাদ। 10টা তার হাতের অসমাপ্ত পলক ছড়ানোর কাজ শেষ করতে লাগল। পরদিন রাজপ্রাসাদ আবার নতুন আলোয়, শব্দে আর আনন্দের কিলোহলে মরদ হয়ে উঠল। বনের সেই কাঁটা ছোপগুলো চড়াতের বলন হয়ে গিয়ে সেখানে এক চিরবসন্তের সুন্দর ফুলের বাগান গড়ে উঠল। লর্ড অ্যারন এবং লেডি লর্ড যখন মনের থেকে নেমে আসা অরোরা এবং বরলোককে দেখলেন, তখন তাদের চোখের জল আর বাধা মানল না। তারা তাদের প্রিয় কন্যাকে বুকে জড়িয়ে ধরলেন। লর্ড অ্যারন লর্ডের সাহসিকতা ও নিঃস্বার্থ ভালোবাসার কথা শুনে তাকে জড়িয়ে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। পরদিনই পুরো রাজ্য জুড়ে এক বিশাল উৎসবের ঘোষণা দেওয়া হল। এবারের উৎসব ছিল আনন্দের, মুক্তির এবং বিজয়ের। বেনার সেই ১২তম সাধকও এবার আমন্ত্রিত হয়ে ভেজসভায় এলেন এবং নবদম্পতিকে চিরন্তন সৎ, শান্ত এবং দীর্ঘায়ুর আশীর্বাদ দিলেন। লর্ড অ্যারন তার ভাব বুঝতে পেরেছিলেন এবং তিনি মর্গানার সেই অন্ধকার শক্তির অবসান ঘটাতে রাজ্যে প্রায় শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিলেন। অ্যাশেরন সাম্রাজ্য আবার তার সেনাদল ফিরে পেল। এক জাঁকজমকপূর্ণ রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে রাজপুত্র আর্তরের সাথে রাজকন্যা অরোরার শুভ প্রণয় সম্পন্ন হলে তারা কেবল একটা সাম্রাজ্য শাসন করলেন না, বরং তাদের প্রজাদের হৃদয়ে ভালোবাসা আর ন্যায়ের এক নতুন যুগের সূচনা করলেন এবং তারা আজীবন অত্যন্ত সুখ, শান্তিতে ও ভালোবাসায় কাল কাটাতে লাগলেন।